আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন আজ সন্ধ্যায় হাইটক। আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জন দাস, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে, আর অন্যদিকে রাজ্য বিজেপির প্রতিনিধি আইনজীবী অমলেন্দু দত্ত। আবার একজন মন্ত্রীর নাম চার্জশিটে এবং তিনি আজ হেফাজতে যাবেন কিনা কেন্দ্রীয় এজেন্সির, তা নিয়ে চর্চা হচ্ছিল। শেষ পর্যন্ত ইডি আদালত তাকে আগামী শনিবার পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু এই নিয়ে যথারীতি শাসক দলকে আবার কাঠগড়ায় তুলে রীতিমতো উৎসবের সময়ে ঢাক ঢোল পিটিয়ে নতুন করে প্রচারে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। আমি নীলাঞ্জন আবার ফিরে আসি আপনার কাছে। আবার দুর্নীতির অভিযোগ, আবার একজন মন্ত্রীর নাম চার্জশিটে এবং যে কোনো সময় তাকে কেন্দ্রীয় এজেন্সি হেফাজতে যেতে হতে পারে। এটা তো একটা প্যাটার্ন, এটা তো চলছে। আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে মানে যখনই নির্বাচন আসে এই জিনিসগুলোতে সিবিআই, ইডি এদের মানে কেন্দ্রীয় এজেন্সি তাদের কিন্তু বেশ মানে কাজকর্ম বেড়ে যায়। তো তারা করছেন, এটা একটা আইনি প্রক্রিয়া। সেখানে কি প্রমাণিত হবে? আজ অব্দি তো একজনের বিরুদ্ধে তো কোনো প্রমাণ মানে 130 না 130 জনের কাছ থেকে 8 লাখ টাকা করে নিয়ে সব মিলিয়ে প্রায় 13 কোটি টাকা, 12 কোটি 50 লাখ 60 লাখ টাকা তার নাকি এভিডেন্স পাওয়া গেছে, চার্জশিটে লিখেছে ইডি। না, যদি এভিডেন্স পাওয়া যায় সেটা নিশ্চয়ই কোর্টে প্রেজেন্টেড হবে। কোর্ট তারপর যেটা ঠিক মনে করবে। আজ অব্দি একটাও কনভিকশন হলো না কেন, এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, আজকে আরেকটি মামলা পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছে। না, ওটাই তো পার্থ চট্টোপাধ্যায় চার্জশিট হয়নি, কি বলছে? চার্জশিট হওয়ার কনভিকশন দুটো হবে না, কেন হচ্ছে না? কনভিকশন কি তৃণমূল কংগ্রেস কনভিকশন কি ভারতীয় আইন ব্যবস্থায় কনভিকশন কি দিনের দিন হয়ে যায়? কেন হচ্ছে না সেটাই আমার প্রশ্ন। তার মানে তাদের যা চার্জশিট বা তাদের যা প্রামাণ্য তথ্য সেটা নিশ্চয়ই মানে ইনাফ হচ্ছে না কোর্টের কাছে। এবং তারপরে একের পর এক এটা প্রশ্ন অমলেন্দু, এটা প্রশ্ন। এত ঢাকঢোল পিটিয়ে এত ঢাকঢোল পিটিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে গেল কেন্দ্রীয় এজেন্সি জেলে, তারপর অনুব্রত মণ্ডলকে জামিন দিয়ে দিল আদালত। হ্যাঁ, মামলা হয়তো এখনো পর্যন্ত চলছে। আমি দেখলাম শুভেন্দু অধিকারী বলছেন উনি 2 বছর জেল খেটেছেন, আরো 4 বছর খাটতে হবে। কিসের ভিত্তিতে বলছেন খাটতে হবেই? অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি প্রমাণ করতে পারবেই কোন পুরনো রেকর্ডের ভিত্তিতে এটা বলছেন শুভেন্দু। পুরনো রেকর্ড বলতে আপনারা জানেন লালু প্রসাদ যাদবের এই দুর্নীতি মামলায় উনাকে কনভিকশন হয়েছে। পশ্চিমবঙ্গের কথা বলেন, আবার আমি আজকে বলছি না বলছেন না আপনি যে কনভিকশন হলে জেল খাটতেই হবে। তাহলে আজকে কনভিকশন রেটটা আপনি যেটা বলছেন যে কনভিকশন রেটটা দেখে দুর্নীতি হয়েছে কিনা তৃণমূল এটা বলছে সবাইকে যে কনভিকশন হয়নি মানে দুর্নীতি হয়নি। আজকে যদি কনভিকশনটা হচ্ছে আদালতের একটা প্রক্রিয়া এবং তার জন্য বেল, কোনো একজন মানুষ যদি 2 বছর জেলে থাকেন বা 6 মাস জেলে থাকেন বা 1 বছর জেলে থাকেন, আর তার মধ্যে যদি প্রমাণ না থাকে, আদালতে যদি প্রমাণ না দেওয়া যায়, তাহলে তিনি কি জেলে থাকেন? আপনি তালিকাটা জেলে রাখলেও সে ইনোসেন্ট। আজকেও পার্থ চট্টোপাধ্যায় একটা মামলায় জামিন পেয়েছে। জেলে রাখলে ইনোসেন্ট নয়, জেলে রাখলে অ্যাকিউজড। উনি অ্যাকিউজড আর জেলে হয়তো অ্যাকিউজড আর ইনোসেন্ট একই নয়। কি বলছেন? অ্যাকিউজড আর নট ইনোসেন্ট, ইনোসেন্ট আর অ্যাকিউজড অ্যাবসলিউটলি ইনোসেন্ট। এটাই তো তার মানে। আপনি জানেন না, আপনি ভালো করে পড়ুন। অ্যাকিউজড আর ইনোসেন্ট একই ব্যক্তি হয় না। অ্যাকিউজড ব্যক্তি তার কনভিকশন আমাকে বুঝিয়ে দিন, অ্যাকাউন্টে টাকা পাওয়া আমাকে বুঝিয়ে দিন। আজকেও আমি আপনাকে বলছি, আজকেও একটা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছে। আরো একটা মামলা রয়েছে, সেই মামলাটা প্রাথমিকের দুর্নীতির মামলা। সেই মামলায় যদি জামিন পেয়ে যান, পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে আসবেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও জামিনে বাইরে আছেন। মদন মিত্র গ্রেপ্তার করা হয়েছিল, তিনিও জামিন পেয়ে বেরিয়ে আসেন। তারপরে মানে এই যতগুলো কেন্দ্রীয় এজেন্সির হাতে অ্যারেস্ট আমরা দেখলাম, কেউ কিন্তু আলটিমেটলি কনভিক্টেড হননি। বেলটা একটা প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা বেল একটা প্রক্রিয়া। কোনো একটা ট্রায়াল আসার আগে বেল পাবে অ্যাকিউজড, এটা অন্যান্য অনেক ক্ষেত্রেই হয়। আজকে আপনি কোনো একটা ইনভেস্টিগেশন কন্টিনিউ হতে হতে জেলে তা রাখা হয় কেন? যাতে কোনো এভিডেন্সকে উনি টেম্পার করতে না পারেন। তারপরে এভিডেন্স যখন কালেক্ট হয়ে যাবে, তারপরে উনি যদি বেল পান, তাহলে বেল পাওয়া মানে যে তিনি
একেবারে কিন্তু accused হয়ে গেলেন, ultimately তা তো আমরা নয়। কি দেখছি? acquitted এই হলেন তাহলে না, please, কিন্তু ওটাই তো please, বলছি। না, আর তাহলে তিনি convicted হলেন না, নীলাঞ্জন, তাহলে আপনি ওকে দোষী বলতে পারেন না। নীলাঞ্জন, এক মিনিট। মানে Conviction টা আপনার আইনি agency প্রক্রিয়া। এতটাই তাহলে incompetent, একজন মানুষ এত 6 মাস, 1 incompetent বছর, যে 2 বছর তারা জেলে কোনো থাকছে তথ্য মানে কি? দিতে পারছে না। তার তথ্য বিপক্ষে দিতে পারছে না, সেই তার জন্য বিপক্ষে হচ্ছে না। এভিডেন্স আছে এটাই বলে সে তো মানুষকে 2 বছর বুঝতে জেলে হবে। আছে। মানুষ হচ্ছে নীলাঞ্জন, আপনাদের বুঝে গেছে। নীলাঞ্জন, please। আপনাদের গেম প্ল্যানটা বুঝে গেছে। নীলাঞ্জন প্লিজ, আমি আপনাকে বলার সুযোগ দেবো তো। অমলেন্দু, আমি যে প্রশ্নটা করতে গেলাম নীলাঞ্জনের চিৎকার চেঁচামেচি, আমি সেটাই ভুলে গেলাম। চন্দ্রনাথ সিনহা, আমার কাছে একটাই আপনি বলছেন যে ঠিক আছে তিনি জামিনে বাইরে থাকলেও তার বিরুদ্ধে মামলাটা চলবে, প্রমাণ যেহেতু হ্যাঁ, ইতিমধ্যেই সংগৃহীত, এভিডেন্স কালেক্ট হয়ে এবার গেছে। এবার আর কি হয়? তার- এই মামলাটা মামলার গতিতে চলা উচিত। মামলার চলাটা কখন ইলেকশন সামনে আসছে, কখন বিধানসভা নির্বাচন আর কখন লোকসভা নির্বাচন সামনে আসছে, তার সঙ্গে কোইনসাইড করে যায় কি কাকতালীয় ভাবে হঠাৎ করে এখনই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল, তারপরে প্রমাণ পাওয়া গেল, চার্জশিটও তৈরি হয়ে গেল, আর সমাজবাদী নির্বাচন, এটা কি কাকতালীয়? আমি এটা জানতে চাইছি। না, এডুকেশন, এই যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির মামলা তো বিগত 4-5 বছর ধরেই চলছে। তার মধ্যে এটা পার্ট, এটা অনুব্রত মল্লিকের বিরুদ্ধে যাবতীয় যা কিছু ঠিক এটা লোকসভা নির্বাচনের আগে, না, মানে দেখুন, এটা কাকতালীয় হয়ে যায় কি করে? এনফোর্সমেন্ট ডিরেক্টর এটা ফাইন্যান্সিয়াল ফ্রডের ব্যাপারটা দেখছে। এখানে হিসাব বহির্ভূত টাকার সোর্স কোত্থেকে উনি দেখাতে পারেননি বলে তাকে আজকে ডাকা হয়েছে। উনি সেটার ফেস করবেন। আমি যেটুকু জানি, আমার প্রশ্নটার উত্তর দিই। হ্যাঁ। আমি বলছি যে ঠিক নির্বাচনের আগে আগে এই প্রসেসগুলো হয় কেন? প্রসেসগুলো এটা নির্বাচন তো গত বছর হতে পারতো, হয়নি কিন্তু এবছরে হচ্ছে যখন সমাজবাদী এটা তো নির্বাচন। কন্টিনিউয়েশন চলছে। এই যে তাহলে এডুকেশন কাকতালীয় আপনি বলতে চাইছেন? অবশ্যই একটা মামলা তার প্রসিড করছে সিস্টেমের ভেতর দিয়ে, সেই সিস্টেম অনুযায়ী উনাকে ইডি হচ্ছে নোটিশ দিয়েছে, আর উনি সেটাকে মানে এটা ঘটনাচক্রে এটা নির্বাচনের মুখে পড়েছে। ঘটনাচক্রে এই ED বা ভারতবর্ষের CBI নির্বাচন, accused, শুনুন, ভারতবর্ষের নির্বাচন বছরে প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে। ভারতবর্ষের নির্বাচন, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এটার জন্যই তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি এটার ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার পক্ষে। আজকে আপনারা জানেন ভারতবর্ষে পার্থদা ইলেকশন প্রত্যেক বছরই থাকে। প্রত্যেক বছর থাকে না, বড় নির্বাচন প্রত্যেক বছর থাকে না। পৌরসভা, পঞ্চায়েত, রাজ্য বিধানসভা, specific নয়। লোকসভা মিলিয়ে নিলে আপনি 5 বছরে পুরসভা নির্বাচন নিয়ে আপনারা এত চিন্তিত হন না। মোটামুটি এই 5 ঘটনাগুলো বছরের election হয় থাকে। লোকসভা নির্বাচনের আগে, না হলে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে। তবে যাই হোক, আমি নীলাঞ্জন আপনার কাছে ফিরে আসি। এই শুনতেও কিরকম লাগে বারবার কার অভিযুক্তকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, অভিযুক্তকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের ও বিধায়ক, মানে তৃণমূল কংগ্রেসের হলেই তার পিছনে দুর্নীতি আছে। তৃণমূল করাটা অপরাধ, এটা তো বটেই। আজকের দিনে দাঁড়িয়েও যে আমরা যে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যে মানুষের কথা বলতে পারছি, তার মানে কি তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতা নেই? মানে না, আমি কি করে বলবো? এখনো তো কেউ কনভিক্টেড হচ্ছে না। আমি ওটাই তো অবাক লাগে না আপনাদের, বলুন না। মানুষ বোর হয়ে গেছে এই প্যাটার্নটা, মানে নতুন কিছু আনা উচিত। একই জিনিস প্রত্যেকবার বিজেপি এই এক জিনিস করে যাচ্ছে। ইতিহাসে এই মানে কোনো হয় না এই জিনিসটা। নিশ্চিত নয়, তবু স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোন রাজ্যের স্কুল শিক্ষা সংসদ। তার জন্য তো ইডি এবং সিবিআই তো কথা, মানে টাইম তারা অফিশিয়ালি বলছে, অফিশিয়ালি বলছে এই লোকগুলো রিক্রুটমেন্ট হয়েছে। শিক্ষা দপ্তরে আপনারা কোর্টে, সুপ্রিম কোর্টে আপনারা হলফনামা দিয়েছেন যে চুরি করা হয়েছে, তারপরে বলছেন যে এটা ইডি সিবিআই করিয়েছে। আমি আপনাকে বলার কথা বলছিলাম অমলেন্দু, ইডি এবং সিবিআই টাইম টু টাইম কিন্তু সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খাচ্ছে। এটা আমরা বারংবার দেখেছি, এবং তাদের কোনো ক্রেডিবিলিটি নেই আজকের দিনে। এগুলোকে ইউজ করা হয়, মানে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার ইডি এবং সিবিআই কে নিজেদের একটা, মানে কি বলবো, একটা অলমোস্ট একটা মাফিয়া লাইক একটা অর্গানাইজেশনের মতন ইউজ করছে। আর কোনো এদের জিরো ক্রেডিবিলিটি। না, আমার প্রশ্ন ইডি বা সিবিআই ছিল না। ইডি এবং আমি আপনার কাছে জানতে চাইছিলাম তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা আছে কিনা। না, সেটা আমি কি করে, থাকতেই পারে। এত বড় একটা সংগঠন, সেখানে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, তার বিরুদ্ধে আইনানুগ যে প্রক্রিয়া, সেখানে অ্যাকশন হবে। এবং আমি তো একবারের জন্য আমি মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তার ডিফেন্সে একটা ওয়ার্ডও বললাম না। এটা একটা আইনি প্রক্রিয়া। তাকে যদি এখন যদি হেফাজতে নেওয়া হয়, হেফাজতে আমি বলছি ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, এটা রাজনৈতিক চক্রান্ত অবশ্যই। না হলে এই সময় কেন আপনি এই সময় কেন বুঝে নিতে দিন। আমার তো বুঝতেই পারছেন, আমার অত বুদ্ধি নেই। আমি বুঝতে পারছি আপনি বলছেন চন্দ্রনাথ সিনহা দুর্নীতিগ্রস্ত কিনা আপনি কোনো মন্তব্য করবেন না। কারোর বিরুদ্ধে করতে পারবো না। আমি শুধুমাত্র জানি শুভেন্দু অধিকারী হাতে মুড়ে টাকা নিয়েছে। চন্দ্রনাথ সিনহাকে আপনি
ক্লিনও বলছেন না, দুর্নীতিগ্রস্ত বলছেন না। আমি তো কোর্ট নই। কিন্তু আপনি বলছেন এই যে ব্যবস্থাটা যেটা দেখা যাচ্ছে, ইডি যে প্রক্রিয়াটা চালাচ্ছে, এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং পুরোপুরি অপারেটেড বাই বিজেপি। দেখুন, এটা তো খুব ক্লিয়ার, যাদের এগেইনস্টে করা হচ্ছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা। এটা কেন শুভেন্দু অধিকারীও তো অ্যাকিউজড, নারদা কাণ্ডে তো অ্যাকিউজড, ইডি সিবিআই তাদের লিস্টে তো আছে। তো কেন তার বিরুদ্ধে তাকে একটা তাকে কেন ডাকা হচ্ছে না? এটা তো খুব ক্লিয়ার। এবং তাদের যা কনভিকশন রেট, এবং যতজন কনভিক্টেড হয়েছে তাদের মধ্যে 99% হচ্ছে অপোজিশন। বিজেপির লোকেরা অ্যারেস্টেড হয় না। তার মানে বিজেপি একদম দুধ কা ধুলা, মানে ওয়াশিং মেশিন। শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবং ওয়াশিং মেশিনে সাদা হয়ে গেছে। যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে সেগুলো তৃণমূল কংগ্রেসে থাকার সময়, তাহলে সেই তার মানে কি অমলেন্দু তৃণমূল কংগ্রেসে থাকার সময় অন্যরাও যেরকম করতেন, শুভেন্দু অধিকারীও করতেন। না, অপরাধটা কি পার্টিগত? তা তো নয়। নীলাঞ্জনের অভিমানে একজন শুভেন্দু অধিকারীকে আপনারা ছাড় দিচ্ছেন, দুর্নীতিগ্রস্ত হয়, এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগটা উঠেছিল সেটা বিজেপির রাজ্য দপ্তরে উঠেছিল। তারপরে এমন কি হলো যে তিনি বিজেপিতে গেলেন, এবং সে আজকে দিনেও অ্যাকিউজড, কিন্তু তার বিরুদ্ধে কোনো যেটাকে বলে কোনো প্রসিডিংস হচ্ছে না। এই প্রশ্নটাই করলাম আমি, সেটাই জন্য অমলেন্দুকে বলছি যে নীলাঞ্জনের অভিমান হচ্ছে আপনি অন্য নেতাদের ছাড়ছেন না, অন্য মন্ত্রীদের ছাড়ছেন না, কিন্তু শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখে দিয়েছেন। তিনিও তৃণমূলের স্যাম্পল ছিলেন, সেখানেই তিনি দুর্নীতি করেছিলেন, যে অভিযোগ আপনারা আপনাদের রাজ্য দপ্তরে ভিডিও দেখিয়ে করেছিলেন। আজকে আপনারা শুভেন্দুকে ছেড়ে রেখে দিয়েছেন, মানে কেন্দ্রীয় এজেন্সি শুভেন্দুকে দেখতে পায় না। আজকে পশ্চিমবঙ্গের শাসক দল যেভাবে পুলিশকে বা পশ্চিমবঙ্গের ইনভেস্টিগেশন এজেন্সিগুলোকে কাজে লাগায়, সেইভাবে তাদের মনে হয় যে ইডি সিবিআই কে কেন্দ্রীয় সরকার কাজে লাগাচ্ছে। আজকে আপনাদের যদি স্পেশাল টাস্ক ফোর্স ফাইন্যান্সিয়াল ফ্রডের জন্য বা অন্য কোনো দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গেও স্পেশাল ফোর্স আছে, তাহলে বিজেপির নেতাদের বিরুদ্ধে একটাও যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন? শুভেন্দু অধিকারী তো হাইকোর্ট থেকে তো তিনি ইমিউনিটি নিয়ে রেখেছেন। হাইকোর্টটা কি তাহলে এবারে আসুন, তাহলে হাইকোর্টও তাহলে অবশ্যই হাইকোর্টে আমি যাদের নাম করে বলতে পারি, তাহলে আমি যাদের নাম করে বলতে পারি যে আগে বিজেপি লিগ্যাল সেলে লোক ছিল, আপনাদের একজন এখন আপনাদের এমপি, আপনারা ইডি সিবিআই কে কন্টাক্ট করছেন, আপনারা আদালতকে কন্টাক্ট করছেন, আপনারা এখানে আদালতকে কোনোভাবে অবমাননা করছি না। আদালতের আমি দুজন জাজের কথা বলছি, একজন সিটিং জাজ যে আগে আমি এটা বলছি না, আমি এটা ফ্যাক্ট বলছি, তিনি আগে বিজেপির লিগ্যাল সেলের লয়ার ছিল। আরেকজন যিনি সিটিং জাজ ছিলেন তিনি রিজাইন করে আপনাদের এমপি হয়েছেন। সেখান থেকেই বোঝা যায় জাজেদের আপনারা ইনফ্লুয়েন্স করেন, এটা প্রমাণিত, মানুষের কাছে প্রমাণিত। না না, আজকে যদি তৃণমূল কংগ্রেসের প্যানেলে থাকা কোনো আইনজীবী বা তৃণমূল, আমি আপনাকে যেটা প্রশ্নটা করছি সেটা শুনুন। তৃণমূল আইনজীবী সংগঠনের কোন সদস্য যদি তিনি তার কোয়ালিটি প্রুফ করেন এবং করে সুপ্রিম কোর্ট বা যে প্যানেল আছে তারা যদি মনে করেন যে এনার যোগ্যতা আছে, তাকে বিচারপতি করা হয়, তাহলে কি তাকে বিচারপতি হওয়ার পর তিনি প্রো তৃণমূল থেকে যাবেন? না, এই ধরনের কেসগুলো না, আপনাকে বলছি না, এটার প্রক্রিয়া আছে। তিনি এই ধরনের কেস থেকে তিনি নিজেকে রিকিউজ করতে পারেন, যেটা এই জাজ, আমি তার নাম নিচ্ছি না, তিনি সেটা করেননি। উল্টে বিজেপির নেতা, লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী, তাকে তিনি ব্ল্যাঙ্কেট ইমিউনিটি দিয়ে রেখেছেন। এটা মানুষ দেখেছে। মানুষের সেই দিন যেদিন এটা হয়েছিল তবে থেকে আইন ব্যবস্থার উপরে আস্থা কমেছে। সরকার যে কোনো বিষয় নিয়ে কেন যাবে, কেন মানুষের টাকা নষ্ট করবে? আচ্ছা, অন্য ক্ষেত্রে মানুষের টাকা সার্ভিস কমিশন নিয়ে তো সুপ্রিম কোর্টে, এমনকি এই সাম্প্রতিক, কারণ সেগুলো বিজেপি উল্টো দিক থেকে ফান্ড করছে। ওবিসি মামলায় তো সুপ্রিম কোর্ট অবধি কেন করবে না? সেখানেও তো সেখানে সরি টু সে সেখানে তো হাইকোর্টও মানে কি বলবো তিরস্কৃত হয়েছে। বলুন অমলেন্দু, আপনার বক্তব্য নিয়ে এবার তারপরে আরেকটু এগোবো এই আলোচনা। দেখুন, এটা তৃণমূলের এই যে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য ইনভেস্টিগেশন এজেন্সিকে দোষ চাপিয়ে দাও এবং বিজেপিকে ভোট বলে ভোট এলেই ইনভেস্টিগেশন হয়, এইসব বাইপাস করে ভাষণ নয়, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ভাষণ শুনবে না। শুভেন্দু অধিকারী উনি যে প্রোটেকশন পেয়েছেন আদালত থেকে, সে আদালত মনে করেছে তার জন্য দিয়েছে, তার মানে আপনারা আদালতকেও মানেন না।
আমরা তো বলছি যে আপনাদের হাতেও তো ইনভেস্টিগেশন এজেন্সি আছে। আচ্ছা, চন্দ্রনাথ সিনহা ফিরে আসি। আমি নীলাঞ্জন আবার আপনার কাছে ফিরতে চাইছি এই জন্য যে রাজ্যের বিজেপির যিনি সভাপতি ছিলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দেখলাম আজকে প্রতিক্রিয়া দিচ্ছেন যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কত টাকা, 13 কোটি টাকার ইয়ে পেয়েছে ইডি এখনো পর্যন্ত, 13 কোটি টাকার বেনিয়ম। উনি বলছেন এটা তো সামান্য টাকা, ওখানে তো উনি আসলে সুকান্ত মজুমদার যেটা বলেছেন, ওনারা তো আরো বেশি বেশি টাকার দুর্নীতি করেন, সেই জন্য তিনি কথাটা বলেছেন। উনি বলছেন এটা অনেক অনেক টাকার দুর্নীতি, আরো অনেক বড় গল্প আছে। আচ্ছা, আপনাকে আমি মানে বোর হয়ে গেছে সুকান্ত বাবুর বক্তব্যটা একটু শুনিয়ে নি, শুনুন কি বলেছেন তিনি। চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনো, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমার ছোটবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, এবার চাদুরে কেমন তুমি খেল দেখবে, ও চাদু। ইডির প্রাথমিক অনুমান 13 কোটি টাকা দুর্নীতি করেছে এই চন্দ্রনাথ। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে, তারা 30-40 কোটি অব্দি পৌঁছতে পেরেছে। আর যারা চালাক চতুর, একটু বুদ্ধি আছে, তারা মোটামুটি 100-200 কোটির উপরেই কামিয়েছে সবাই। উনি অবশ্য বলেননি যে কোন কোন বিধায়ক বোকা এবং তারা 40 কোটির গন্ডি পেরোননি, কিন্তু 30 মানে 100-150 কোটি বেশিরভাগ বিধায়ক তৃণমূল কংগ্রেসের তারা রোজগার করেছে। উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী, ওনার কাছে যদি এই ইনফরমেশন থাকেন, উনি এই ইনফরমেশনটা নিজেদেরই কেন্দ্রীয় সংস্থার সাথে শেয়ার করেন না কেন? আমি বুঝতে পারি না এই কথাগুলো বলে উনি লোক হাসান কেন। না, কিন্তু তৃণমূলের বিধায়করা বড় লোক, আপনি না বড় লোক, উনিও তো বড় বিধায়করা না, ওনার জেলা সভাপতি বলুন, আপনাকে আমি একটা বলবো যে বিজেপির যতজন এমএলএ এবং এমপি আছে, তাদের এই 2021 এবং এই মানে 26-এ যেটা তারা অ্যাফিডেভিট দেবেন, আপনারা দেখবেন তো তাদের কতটা টাকা বেড়েছে, সেটা ডিসপ্রপোর্শনেট কিনা সেটা আপনিও বুঝতে পারবেন। তো ছাড়ুন এই কথাগুলো বলে আমি সেটা বলছি না, আমি বলছি যে উনি যেটা বলছেন যে ওনার কাছে ইনফরমেশন আছে যে বোকারা নাকি 30 কোটি টাকা কামায় আর চালাকরা 100 কোটি টাকার উপরে কামায়, 150 অব্দি কামায়। তো তাহলে এই বোকা এবং চালাকের তালিকাটা উনি একটুখানি সিবিআই বা ইডির হাতেই দিন না। এই ধরনের কথা বলুন, যেটা চোখের সামনে আসছে, মন্ত্রীর বান্ধবীর খাটের নিচ থেকে 50 কোটি পাওয়া গেছে। কোনো এমএলএ মোবাইল ফোন, ইডি তার পেছনে তার বাড়িতে রেড করতে গেলে মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে দিয়ে হাফ প্যান্ট পরে দৌড়চ্ছে। আজকে চন্দ্র সিনহাকে 13 কোটি টাকার জন্য ইডির সামনে যেতে হচ্ছে। তো এটা তো প্রত্যেকটা ঘটনা আসার পরে সেই প্রেক্ষিতে আমাদের মন্ত্রী বলেছেন। আপনাদের বিজেপি নেতাদের কথা যদি এখন শুরু করি, আসছে সেটাই বলছে, আরে বিজেপি নেতা কাউকে ইডির জন্য পেছনে হাফ প্যান্ট পরে দৌড়াতে হয় না, গুজরাটে মন্ত্রী ছেলে অ্যারেস্ট হয় না, গুজরাটে মন্ত্রী ছেলে অ্যারেস্ট হয় না। এটা নীলাঞ্জন একসঙ্গে নয়, রাজ্যের শাসক দলের বেশিরভাগ বিধায়ক 1-150 কোটি টাকার মালিক, এটা বলছেন আপনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী। কিসের ভিত্তিতে বলছেন, কোন তথ্যের ভিত্তিতে বলছেন? উনি বলছেন খুব বোকাশোকারা হয়তো 40 কোটি কামিয়েছে আর বাকিরা কেউ 100 কেউ 150। যেটা সামনে আসছে সেই তো তথ্যের সামনে আসছে, তথ্যটা উনি দিচ্ছেন না কেন? তথ্যটা তথ্য দিতে পারছেন না কেন? একটা কেন্দ্রীয় মন্ত্রী সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছে, আমরা দেব তথ্য যে দেওয়ার সে দিচ্ছে নিঃসন্দেহে, এবং তার জন্য আপনারা এই যে আজকে চন্দ্রনাথ সিনহা তথ্য কে দিয়েছে? না এই যে যেটা বলছেন যে সবাই নাকি 30 কোটি এবং 150 কোটি। আমি আপনার কাছে ফিরবো অমলেন্দু, এটা ঠিক যে কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলরকে 6 কোটি টাকার গাড়ি নাকি 4 কোটি টাকার গাড়ি নিয়ে আমরা কলকাতা কর্পোরেশনে আসতে দেখেছি। একজন কাউন্সিলর যদি 3-4 কোটি টাকার গাড়ি নিয়ে আসতে পারে, গাড়ি যে চালাতে পারে, তাহলে একজন বিধায়ক তো পদাধিকার বলে আরো কিছু তার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নির্দিষ্ট করে 100 বা 150 কোটির গন্ডিটাই বা উনি কাটলেন কিসের ভিত্তিতে? কাটলেন যারা সিবিআই যে দুর্নীতিগুলো, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচারের মাধ্যমে যারা দুর্নীতিগ্রস্তরা সামনে এসছে, তাদের তুল্যমূল্য হিসাবে তিনি বলেছেন। বিজেপির বিধায়করা যদি কিছু অর্থনৈতিক ফায়দা নিয়ে থাকে,
তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসন বা পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক কেন ফোর্স কেন আপনাদের তাদেরকে কোনো কিছু ED-CBI দেখতে পায় না? তারা কি এক চোখে দেখতে পায়? এক চোখে দেখতে পায় ED-CBI? ওটাই তো বলছি আমরা এক যে চোখে দেখতে আপনারা পায়। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত এজেন্সিকে পুরো নিকম্মা করে ওটাই রেখেছেন। তো তাহলে। নিকম্মা তাহলে না, নিকম্মা করে রেখেছেন। আপনাদের খুব ভাগ্য ভালো ওটাই, যে ওটাই ভাগ্য ভালো, উল্টো ওটাই দিকে মমতা যে ব্যানার্জি পশ্চিমবঙ্গে, আছে, হ্যাঁ, উল্টো দিকে উল্টো দিকে corrupt মমতা সরকার ব্যানার্জি আছে, আছে। আপনারা খুব ভালো আছেন ওই জন্য। ওটাই আমরা অন্য চুরি কেউ করছি থাকলে বলে সবাইকে আপনারা চোর যেরকম দেখছি। করেন টিট ফর ট্যাট করলে আপনাদের সবাই ঢুকে যেত। রামলেন্দু, আমি শুধু এইটুকু জানতে চাই যে বিজেপির যে কেন্দ্রীয় অফিস, আমি নিজে যাইনি কিন্তু শুনেছি সেটা নাকি 5-স্টার হোটেল। অ্যাবসলিউটলি। মানে বিজেপি অ্যাজ আ পার্টি, পলিটিক্যাল পার্টি, ভেরি ভেরি ওয়েলদি। হ্যাঁ, বিজেপিরও তো টাকার অভাব নেই, সেই টাকা কোত্থেকে আসছে? এগুলো সব ওটা তো ডোনেশনের মাধ্যমে সবাই জানে, ওটা তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তার ফান্ড, তার সেটা তো ডিসক্লোজ হয়। ইলেকটোরাল বন্ড, সেটা যে মাধ্যমে আসুক, যেটা লিগ্যাল সেই মাধ্যমেই আসে। লিগ্যাল ইলিগ্যাল কোন ফান্ড কি বিজেপি নিয়েছে আজ পর্যন্ত? ইলেকশন কমিশন কি সেরকম রিপোর্ট দিয়েছে? আপনার কাছে আছে? ইলেকশন কমিশন তাহলে- কেন রিপোর্ট দেবে? ইলেকশন আবার- কমিশন আবার কেও তো অ্যাপয়েন্ট করেন তাহলে নরেন্দ্র মোদি। ইলিগ্যাল করতে গেল নরেন্দ্র মোদি, BJP অমিত যে শাহ মিলে ফান্ডটা তাদের পেয়েছে, মানে সেটার ফর্মার কি হোম কোনো- সেক্রেটারিকে অ্যাপয়েন্ট কোনো করেছে। অর্থনৈতিক তছরূপের কোনো কি প্রমাণ আপনার কাছে আছে? কি করে দেখবে? দেখতে পায় না তো, তাহলে দেখতে পায় না তো, স্কুইন্টেড আইজ। না, কিন্তু দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেস বারবার ব্যাকফুটে যেতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। না না, কোনো ব্যাকফুটের কোনো বারবার জায়গাই তৃণমূল নেই, মানুষ কংগ্রেসের আসছে। পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে। না না না, এটা আপনাদের, আবার এটা একটা আপনাদের নতুন নাম, ন্যারেটিভ। আবার এটা একটা আমার নতুন বলছি, নাম। পার্থদা, আমার আইন বলছি, বাদে যদি যত নির্বাচন নির্বাচন যেতে হবে, হয়। রোজ রোজ সমাপ্ত। নতুন নাম নেবে। এটাই তো, তৃণমূল আর তারা তো চুরি তৃণমূলের সমাপ্ত। সাথে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না। তারা সমস্ত ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু লাগানোর পরে লাস্টে তো আর্মিকেও নামিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেই ওটাই জায়গাতে বলি। দাঁড়িয়ে, হ্যাঁ, এবং কোর্টেরও এক সেকশনকে তারা কিন্তু influence রাজ্যে করছে। ধরুন, তো আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি? নীলাঞ্জন, আমি যদি দেখি যে সামনে যে বিধানসভা নির্বাচনটা আছে, সেই নির্বাচনটা কোন ইস্যুর ভিত্তিতে বিরোধী দল লড়ছে, আমার তো মনে হচ্ছে না তারা দুর্নীতিকে সামনে রেখে ক্যাম্পেইন করছে। তারা তো হিন্দু মুসলমান নিয়ে ক্যাম্পেইন করছে, তারা ক্যাম্পেইন করছে বাঙালি অবাঙালি নিয়ে। সেখানে এই দুর্নীতি বা এই ধরনের বিষয় তাদের কাছে গৌণ। কি করে করবে? তাদের তো মাথায়, তাদের যেটা হেড, বিজেপি, বঙ্গ বিজেপির হেডে তো বসে আছেন শুভেন্দু অধিকারী। তার কি মানে, তার মানে বলুন না, মানুষের তো একটা মোরাল বলে একটা ব্যাপার থাকে, সেখানে সে কি করে দুর্নীতির প্রশ্নে কথা বলবে? মানুষ তো তাকে দেখেছে। সেই জন্য বিজেপির তার মানে ফোকাসে কাগজে দুর্নীতি বই নয়, নেই বিজেপির তো। ফোকাসে দুর্নীতি নয়, তারা তারা এই হিন্দু জিনিসটা, মুসলমান। তারা তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার জন্য যা যা তাদের এজেন্সিজ রয়েছে, ইনক্লুডিং ইলেকশন কমিশন, সমস্ত কিছুকে তারা ব্যবহার করবে যাতে তাদেরকে অপদস্থ করা যায়, কারণ তারা পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের কিন্তু সাথে লড়াই বিজেপির করতে পারছে না। বিধায়করা- যতগুলো উপনির্বাচন তৃণমূল হয়েছে সব কংগ্রেসের- কটাই তৃণমূল কংগ্রেস জিতেছে। তৃণমূল এবং কংগ্রেসের পরের বার বিধায়করা- পরের বার তারা 50টাও আসন পাবে না, তার থেকেও কমে চলে যাবে, 30-এরও কমে চলে যেতে পারে। কিন্তু এবং এই নীলাঞ্জন- জিনিসটা যদি তারা চালায়, নীলাঞ্জন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়করা কোটিপতি, এটা আপনি মানছেন? না না, কোটিপতি তারা যদি মানে আর্ন করে থাকেন, বা তাদের যদি, কিভাবে? না, অনেকের ব্যবসা আছে, অনেকের অন্যান্য বিভিন্ন যাদের রকমের, নেই, অন্তত না, না, ঘোষিত আমি কোনো সেটা ব্যবসা কি নেই। করে জানবো? সেটা তো দেখার কিন্তু কোটিপতি এটা আপনার মনে হয় যে না, না, কোটিপতি তারাও? সেটা কোটিপতি না লাখপতি সেটা আমার বিষয় নয়, সেটা তারা প্রত্যেককে একটা অ্যাফিডেভিট জমা দিতে হয়, এবং সেখানে যদি কিছু ডিসপ্রপোর্শনেট অ্যাসেট থাকে তখন মানে যে কোনো এজেন্সি কাজ করতে পারে। কিন্তু এই একই রকম ডিসপ্রপোর্শনেট অমলেন্দু অ্যাসেট বলুন, আমরা যখন শেষ করি। জয়সার বিরুদ্ধে হয়েছিল, জয়সার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। অমলেন্দু বলুন, আমরা শেষ করি। পার্থদা, 140 তৃণমূল- 140 times বেড়ে গেছে। পলিটিক্যাল ক্যাম্পেইনে আপনারা হিন্দু মুসলমান নিয়ে আছেন, বাঙালি তখন অবাঙালি কি নিয়ে হয়েছে? আছেন। চতুর্বানিয়া। পলিটিক্যাল ব্যাপার সেখানে নেই। পলিটিক্যাল ব্যাপার একটা জায়গায় আছে, পশ্চিমবঙ্গের মানুষ বনাম তৃণমূল। আজকে পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে তৃণমূলকে ভোটে যেতে হবে, কারণ প্রত্যেকটি আমি আপনাকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানুষ বক্তৃতা দিতে ডাকিনি। না না, পশ্চিমবঙ্গের আমি মানুষ আপনার কাছে জানতে রাজনৈতিকভাবে চাইছি, অমলেন্দু, এই চুরি, এত দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু আপনাদের পলিটিক্যাল ফোকাস হিন্দু মুসলমান, আপনাদের পলিটিক্যাল ফোকাস অনুপ্রবেশকারী, আপনাদের এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের পলিটিক্যাল ফোকাস বাঙালি অবাঙালি। এই যে চুরি, এই যে আপনার দাদাগিরি, এগুলো তো অনুপ্রবেশকারীদের জন্যই হয়েছে, যেটা গুলশান কলোনিতে প্রমাণ হলো। আজকে অনুপ্রবেশ, যেখানে ধরুন 5000 ভোটার, সেখানে 5 লাখ লোক থাকে, সেখানে এইসব ঘটনা ঘটে, যেটাকে বিজেপি বলে আসছে যে অনুপ্রবেশকারী আজকে সমস্যা কেন। আমি বুঝতে পারছি না, দুর্নীতির অভিযোগ, কারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুর্নীতি ছিলেন? প্রত্যেকে সেটা আসছে। মদন মিত্র থেকে শুরু করে ওই সিরিজে পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক পেরিয়ে যদি আপনি এসে আজকে চন্দ্রনাথ সিনহার কাছে আসেন, এরা কেউ তো অনুপ্রবেশকারী না, কিন্তু দুর্নীতি করেছেন বলে অভিযুক্ত। আপনাদের ফোকাসে দুর্নীতি নেই, আপনাদের ফোকাসে হচ্ছে হিন্দু মুসলমান। না না, ফোকাস নয়। আজকে দুর্নীতিটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জেনে গেছেন যে তৃণমূলের সমর্থক হচ্ছে দুর্নীতি। তৃণমূল কংগ্রেস করে মানে সে চুরি করবে, সে কাটমানি খাবে, সে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে, এটা তৃণমূল মানেই
প্রমাণ হয়ে গেছে, এটা আর মানুষকে বোঝানোর দরকার নেই। যেটা পশ্চিমবঙ্গের মেন এখন যেটা মুখ্য প্রবলেম সেটা হচ্ছে অনুপ্রবেশকারী, তার জন্য আমাদের সেই জন্য আপনাদের ফোকাস। দেখুন, এখান থেকে আলোচনাটা আবার 1 ঘন্টার জন্য এগিয়ে নেওয়া যেতে পারতে, কিন্তু আমাদের হাতে সময় নেই, আমাদের আজকে এখানে থামতে হবে। অনেক ধন্যবাদ অমলেন্দু এবং নীলাঞ্জন, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।